সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের আরও 4টি স্পর্শকাতর স্থানে হামলা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী মঙ্গলবার জানিয়েছে তারা ইসরায়েলের হাইফা, আল নাকাব, মরুভূমি এইলাত ও বীর আল সাবিতে 6টি ড্রোনের মাধ্যমে এই হামলা চালায়। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, যতক্ষণ না ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করে অবরোধ তুলে নেবে ততক্ষণ পর্যন্ত গাজাকে সমর্থন করে তাদের অভিযান চলতে থাকবে। তিনি সতর্ক করে বলেন, গণহত্যা, অনাহার ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইহুদিবাদী শত্রুদের অব্যাহত পদক্ষেপ সমগ্র আরব ও ইসলামী জাতির জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। সারি বলেন, মুসলিম উম্মার প্রথম প্রতিরক্ষা লাইন হল ফিলিস্তিন। গাজাকে দৃঢ়ভাবে সমর্থন না করার কারণে এখানে শত্রুরা সুযোগ পেয়ে গেলে অন্য দেশগুলোর উপরও তারা হামলে পড়বে। এর আগে গত শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর 3টি লক্ষ্যবস্তুতে 3টি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে। অভিযানে তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর এবং বীর আল সাবি ও আসকালান এলাকার 2টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেন তারা। ওই সময় এক বিবৃতিতে সারি নিশ্চিত করেন, 3টি অভিযানেই তাদের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হামলাগুলো ছিল নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলি গণহত্যার জবাব। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করা কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছেন, তাদের জাহাজ যে গন্তব্যেই যাক না কেন লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাদের বিবৃতিতে বলা হয়, যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করছে, জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার স্বার্থে তারা যেন অবিলম্বে এসব লেনদেন বন্ধ করেন। জুলাইয়ে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদল ও তাদের সামরিক যানগুলোকে লক্ষ্য করে হামাস ও ইসলামিক জিহাদের চালানো সিরিজ অভিযানের সারসংক্ষেপ তুলে ধরেছে সংগঠন দুটি। অভিযানগুলোতে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস মঙ্গলবার জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির পূর্বাঞ্চলের আল শুজাইয়া এলাকার আল মানসুরা স্ট্রিটে বেশ কয়েকটি বড় অভিযান চালিয়েছেন। মঙ্গলবার তারা স্থানীয়ভাবে তৈরি আরপিজি আল ইয়াসিন 105 দিয়ে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন। কয়েকদিন আগে একই ধরনের আরও একটি অভিযান চালান তাদের যোদ্ধারা। তাছাড়া আল কাসাম জানায়, 4 জুলাই তারা ইয়াসিন শেল দিয়ে আরেকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন। 5 জুলাই তাদের যোদ্ধারা একটি বাড়িতে আঘাত হানেন, যেখানে একদল ইসরায়েলি সেনা আশ্রয় নিয়েছিল। সেখানে 3টি অ্যান্টিপার্সোনাল আরপিজি নিক্ষেপ করা হলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন। 9 জুলাই আল কাসামের স্নাইপাররা 3 জন ইসরায়েলি সেনাকে গুলি করে তাদের হতাহত করেন। 16 জুলাই ব্রিগেড মেশিনগান, অ্যান্টিপার্সোনাল শেল এবং রাজুম রকেট দিয়ে একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে হামলা চালানো হয়। 25 জুলাই তাদের যোদ্ধারা ট্যান্ডেম চার্জ শেল ও ইয়াসিন 105 ব্যবহার করে একটি মার্কাভা ট্যাঙ্ক ও 2টি D9 সামরিক বুলডোজারে আঘাত হানেন। এদিকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযানে আল কাসাম সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল গার্বি এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের খনতে মর্টার শেল নিক্ষেপ করে। আল কুদস জানায়, খান ইউনিসের আল কাতিবা এলাকার আল আরনাব স্ট্রিটে অনুপ্রবেশের সময় উচ্চ বিস্ফোরক থাকেব ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেন তাদের যোদ্ধারা। আল কুদস ব্রিগেডসের এক ফিল্ড কমান্ডার জানান, সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব গাজার একাংশ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর প্রতিরোধ যোদ্ধারা শত্রুর ব্যাপক ক্ষতি সাধন করেছে। এলাকাটি থাকিব ও জিলজাল শ্রেণীর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ও ইসরায়েলি বাহিনীর রেখে যাওয়া গোলাবারুদ দিয়ে প্রস্তুত করা হয়। ওই কমান্ডারের মতে, আল শুজাইয়া, আল তুফা এবং আল জাইতুন এলাকায় বিস্ফোরক ও শেল ব্যবহার করে 52টিরও বেশি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করা হয়েছে। যোদ্ধারা ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলোর ধ্বংসাবশেষ পরিদর্শন করেছেন বলে জানান তিনি। কমান্ডার উল্লেখ করেন, অনেক যান ধ্বংসের ঘটনা এখনও ঘোষণা করা হয়নি, কারণ কিছু এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। কমান্ডার জোর দিয়ে বলেন, এ ফলাফল প্রমাণ করে পূর্ব গাজার অভিযানে ইসরায়েলি সেনারা বড় ধরনের আঘাত পেয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রো গিয়েছেন হামাস নেতা খলিল আল হায়া। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতভর বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেও কায়রো পৌঁছেছেন এই হামাস নেতা। তার সাথে রয়েছে একটি প্রতিনিধি দল। সফরের বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে হামাস কর্মকর্তা তাহের আল নোনো বলেছেন, মিশরের কর্মকর্তাদের সঙ্গে বুধবার আলোচনায় বসবেন হামাসের প্রতিনিধিরা। তাদের আলোচনায় থাকবে যুদ্ধের অবসান, সহায়তা প্রদান এবং গাজাবাসীদের ভোগান্তি শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। জুলাই মাসে হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা কোনো রকম অগ্রগতি ছাড়াই শেষ হয়।
মার্কিন সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি পরিকল্পনায় অগ্রগতি না হওয়ার জন্য দুই পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করছিল। মিশর সফরের বিষয়ে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, আলোচনার টেবিলে বসতে হামাস প্রস্তুত রয়েছে। কায়রো সফরে যাওয়া কর্মকর্তারা তাদের এই অবস্থান স্পষ্ট করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর জন্য আলোচনাই একমাত্র পথ বলে বিশ্বাস করে হামাস। এই লক্ষ্য অর্জনে যে কোনো মতবিনিময়ে তাদের আপত্তি নেই। তবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুপক্ষের অবস্থানে এখন পর্যন্ত বিস্তর ফারাক রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল ইসরায়েলি সেনা প্রত্যাহারের মাত্রা এবং হামাসকে নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ। এই আলোচনা এমন এক সময় হতে যাচ্ছে যখন গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা করছে ইসরায়েলি সরকার। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা হলেও তাতে গুরুত্ব দেবে না বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনায় বাধা না দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এটা ইসরায়েলের নিজস্ব বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী ১০০ জনেরও বেশি সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য বা MEP যৌথভাবে গাজার বেসামরিক জনগণের উপর অব্যাহত অনাহার চাপিয়ে দেওয়াকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তিগুলো পুরোপুরি স্থগিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত ১১০ জন সাবেক MEP স্বাক্ষরিত এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়, যেখানে গাজার সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়ার সমালোচনা করা হয়েছে। চিঠিতে MEPরা উল্লেখ করেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়। এটি মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, যার উপর ভিত্তি করে তৃতীয় দেশগুলোর সঙ্গে সব EU অ্যাসোসিয়েশন চুক্তি করেছে। এই মানবাধিকারের জন্য ইউরোপীয় পার্লামেন্ট দশকের পর দশক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, EU সদস্য রাষ্ট্রগুলো যদি এমন প্রস্তাবে একমত হতে ব্যর্থ হয় তবে তা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে তাদের জড়িত থাকার প্রমাণ বহন করবে। তারা ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্বাক্ষরকারীরা জুলাইয়ের শেষের দিকে ইউরোপীয় কমিশনের আংশিকভাবে ইসরায়েলের EUর হরাইজন ইউরোপ গবেষণা ও উদ্ভাবন কর্মসূচিতে প্রবেশাধিকার স্থগিত করার প্রস্তাবকে বিলম্বিত সিদ্ধান্ত হিসেবে সমালোচনা করে বলেছেন, এটি অত্যন্ত সামান্য এবং সিদ্ধান্তটি এত দেরিতে এসেছে যাকে গাজায় ইসরায়েলের নৃশংসতার যথাযথ জবাব হিসেবে বিবেচনা করা যায় না। এদিকে ইসরায়েলের গাজার দখলের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে উত্তর কোরিয়া বলেছে, গাজা উপত্যকা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি দখল করার বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। তিনি আরও বলেন, গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্র করা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বেপরোয়াভাবে লঙ্ঘন করে ইসরায়েলের এই অপরাধমূলক দখলদারি কর্মকাণ্ড আমরা কঠোরভাবে নিন্দা ও প্রত্যাখ্যান করছি। ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে থাকে সেক্ষেত্রে প্রতিবেশী দেশকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই হুমকি দেন তিনি। শাহবাজ বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এই সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে আমরা আপনাদের উচিত শিক্ষা দেব। এমন শিক্ষা দেব যে সারা জীবন আপনাদের কানে ধরে বসে থাকতে হবে। এপ্রিল মাসে অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট সেই মামলার রায় দিয়েছে আদালত। রায়ে আদালত সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করায় এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেয়। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে এই রায়কে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছে। এর আগে গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডা সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে বলেছিলেন, আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন শেষ হবে 10টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।